জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। আমি দেবব্রত। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুপ্তা ডাইনেস্টি। আচ্ছা, গুপ্তা ডাইনেস্টির এর আগের ক্লাসটা তোমাদেরকে আমি করিয়েছিলাম, পার্ট 1 ক্লাস হয়েছিল। আজকে আমরা এই মহাসংগ্রাম ব্যাচে গুপ্তা ডাইনেস্টির পার্ট 2 যে ক্লাস। আচ্ছা, পার্ট 2 ক্লাসে আমরা কাকে কাকে নিয়ে আলোচনা করব না, মূলত যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এর আগে অবধি আমরা পড়িয়ে দিয়েছি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা যাকে আমরা বিক্রমাদিত্য নামেও চিনি, তো তাকে নিয়ে মূলত আলোচনা হবে এবং তার পরবর্তীকালে বেশ কিছু রাজাও সিংহাসনে বসেছে, যেমন কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত, এদের নিয়ে মূলত আমরা আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, তো একবার আমি রিভিশন করিয়ে দিই। রিভিশন ইন দ্য সেন্স, আমরা কোন কোন রাজার কথা আমরা এই ডাইনেস্টিতে আমরা দেখেছিলাম শুরু থেকে। আমরা শুরু থেকে দেখেছিলাম এই যে গুপ্ত সাম্রাজ্য কার দ্বারা শুরু হয়েছিল না, শ্রীগুপ্ত দ্বারা শুরু হয়েছিল। এর প্রতিষ্ঠাতা কে ছিল? শ্রীগুপ্ত। এরপর ছোট্ট করে একটা ঘটোৎকচ গুপ্ত বলে একজন রাজার অস্তিত্ব আমরা দেখেছিলাম, এরা মহারাজা উপাধি নিয়েছিল। পরবর্তীকালে প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসে এবং মহারাজাধিরাজ এই উপাধি নিয়েছিল। এবং তারপরে সমুদ্রগুপ্ত, যাকে আমরা বিনা বাজাতে যে পছন্দ করতো, যার সম্পর্কে এই বিনা বাজানো অবস্থায় বেশ কিছু মুদ্রা এবং এইগুলো ডিটেলস আমরা অলরেডি পড়ে নিয়েছি। তো এই সমুদ্রগুপ্তের দুই সন্তান ছিল, যার মধ্যে বড় ছেলে হচ্ছে রামগুপ্ত এবং ছোট ছেলে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই রামগুপ্ত অব্দি অলরেডি আমরা স্টাডি করে রেখেছি, তাই না? এবার কোনো কোনো ঐতিহাসিক ইতিহাসকার যারা ছিল তারা রামগুপ্তকে মানতে নারাজ, যে পরবর্তীকালে সমুদ্রগুপ্তের পরেই যে সিংহাসনে বসে তার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারা এই মতে বিশ্বাস রাখে। কিন্তু কিছু এভিডেন্স আমরা দেখতে পেয়েছি যেখানে সমুদ্রগুপ্তের পরে রামগুপ্ত বলে একজন সিংহাসনে বসেছিল। আমরা আসবো, সেই আলোচনায় আসবো। তো আজকে মূলত আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেখব, তারপরে প্রথম কুমারগুপ্ত, এবং প্রথম কুমারগুপ্তের পরে তার দুই ছেলে স্কন্দগুপ্ত এবং পুরগুপ্ত, যার মধ্যে স্কন্দগুপ্ত আমাদের এখানে ইম্পর্টেন্ট হয়ে যায়। ক্লিয়ার? এবং এই ডাইনেস্টির শেষ রাজা হিসাবে বিষ্ণুগুপ্ত শেষ সিংহাসনে বসছে, বিষ্ণুগুপ্ত। ক্লিয়ার? এই সমস্ত জিনিস আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। ক্লিয়ার? একে নিয়ে আজকের ক্লাস আমাদের স্টার্ট হচ্ছে। বেশ, আশা করি এর আগের ভিডিও তোমরা অলরেডি দেখে রেখেছো, বা আগের ভিডিও দেখে রাখলে আজকের ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। যদি এখনো অবধি এর আগের গুপ্ত সাম্রাজ্যের প্রথম পার্ট যদি কেউ এখনো দেখে না থাকো, তাহলে অবশ্যই আগে সেই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওটা দেখা শুরু করবে। ক্লিয়ার? তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আরও মজবুত হবে। এছাড়াও এর আগে অবধি যত অ্যানসিয়েন্ট হিস্ট্রির যত পার্ট আছে, যে সমস্ত জিনিসগুলো তোমাদের কভার করা আছে তোমাদের মহাসংগ্রাম ব্যাচ হিস্ট্রির যে প্লেলিস্ট, সেখানে গিয়ে তোমরা সমস্তটা পেয়ে যাবে। ক্লিয়ার? এছাড়াও মধ্যকালীন ভারতের ইতিহাস টোটালি কমপ্লিট আছে, মোটামুটি 29-30টা এখানে ভিডিও আপলোডেড আছে। সেই সমস্ত প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত জিনিসগুলো দেখে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর যে রাজত্বকাল, কোন সময়টায় এর রাজত্বকাল ছিল না, 380 থেকে শুরু করে 342 এই সময় অবধি, 380 থেকে শুরু করে 342 এডি অবধি চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্য, অর্থাৎ গুপ্ত যুগের বিক্রমাদিত্য হিসাবে যাকে চিনি, তার রাজত্বকাল। ক্লিয়ার? এর সময়ই গুপ্ত সাম্রাজ্য কিসে পৌঁছে গিয়েছিল? সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছিল, বাট এর টেরিটোরিয়াল এক্সপ্যানশন অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের বিস্তার সর্বোচ্চ কোন সময়, কোন রাজার সময় আমরা দেখতে পাই না, চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়ই আমরা দেখতে পাই। ক্লিয়ার? বেশ, এবং কে ছিল না চন্দ্রগুপ্ত প্রথমে, দ্য ইয়ঙ্গার সন, সমুদ্রগুপ্তের ছিল ছোট ছেলে, যেটা আগে বললাম, বড় ছেলে রামগুপ্ত এবং ছোট ছেলে সমুদ্রগুপ্ত। ক্লিয়ার? এর সময়ে কি হয়েছিল না, এই চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময় আর্ট, আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার এই সমস্ত জিনিস অনেক বেশিভাবে কি হয়েছিল, ফ্লোরিশ হয়েছিল। ক্লিয়ার? এছাড়া আমরা কালচারাল ডেভেলপমেন্ট আমরা এই সময় সর্বোচ্চ সীমায় আমরা দেখতে পাই। ক্লিয়ার? আচ্ছা, এই সময় একটা ইন্টারেস্টিং গল্প আছে। সমুদ্রগুপ্ত ওয়াজ সাকসিডেড বাই চন্দ্রগুপ্ত দ্বিতীয়, অর্থাৎ কোনো কোনো ইতিহাসকারের মতে চন্দ্রগুপ্ত দ্বিতীয়র আগে কে বসেছিল, রামগুপ্ত বলে একজন সিংহাসনে বসেছিল। ক্লিয়ার? এবার কোনো কোনো ইতিহাসকার এটা মানতেও নারাজ, যেটা আমি প্রথমেই তোমাদের রিপিট করেছি। বেশ, এই যে সমুদ্রগুপ্তের পর যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আসেনি, এর মাঝখানে যে এর বড় ছেলে রামগুপ্ত সিংহাসনে বসেছিল, এটা কোথা থেকে আমরা জানতে পারছি, এর হিস্টোরিক্যাল সোর্স কি না, সেটা হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম বলে এই যে নাটকটা। দেবী চন্দ্রগুপ্তম কার লেখা স্যার না, বিশাখ দত্তের লেখা। ক্লিয়ার? বিশাখ দত্তের লেখা একটি নাটক হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। এখানেই একটি গল্পের বর্ণনা আছে। কি গল্প স্যার? এখানে বর্ণনা আছে যে সময় সমুদ্রগুপ্তের বড় ছেলে রামগুপ্ত সিংহাসনে রয়েছে, সেই সময় শক রাজাদের কি হয় না, শকদের এখানে ইনভেশন হয়, অর্থাৎ শকরা কি করে, এখানে অ্যাটাক করে। ক্লিয়ার? এই সময় শক রাজা রুদ্রসিংহ তৃতীয়, কি বললাম, শক রাজা
রুদ্র সিংহ তৃতীয় কি করে না অ্যাটাক করেছিল গুপ্ত সাম্রাজ্যকে, এবং সেই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কি করে না আহ, এই রামগুপ্ত একটা আহ, মানে একটা ডিলিং করে। কি রকম ডিল করে না, কিছু ক্ষতিপূরণ এগুলো তো থাকেই, এমনকি মানে এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায়। কীরকম এক্সট্রিম পর্যায়ে না, শক রাজা রুদ্রসিংহ তৃতীয় এর পছন্দ হয়েছে রামগুপ্তের যে ওয়াইফ ছিল যার নাম হচ্ছে ধ্রুব দেবী বা ধ্রুবশ্রামিনী। ঠিক আছে, অনেক অনেক বইতে ধ্রুবশ্রামিনী উল্লেখ থাকে বা ধ্রুব দেবী বলতে পারো। ক্লিয়ার? তো এই যে রাজার যে ওয়াইফ, ভাবো ধ্রুবদেবী কে হচ্ছে না রামগুপ্তের ওয়াইফ, অর্থাৎ রানী হচ্ছে, রানীকে পছন্দ হয়ে যায়, বলে রানীকে আমার হাতে অর্পণ করে দাও। শক রাজা বলে তো আমি তোমার রাজত্ব তোমাকে রুল করতে দেবো। তো এতে রাজি হয়ে যায়, অর্থাৎ রামগুপ্ত তার রাজত্ব বাজানোর জন্য নিজের ওয়াইফকে পর্যন্ত ডোনেট করতে বা শকদের হাতে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। ক্লিয়ার? তো এটা সব ঠিক ছিল। আলটিমেট মাঝখানে কে ইন্টারফেয়ার করতে শুরু করে না চন্দ্রগুপ্ত দ্বিতীয়। চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় নিজের বৌদিকে বাঁচানোর জন্য নিজে কি হয় না বৌদি সেজে, কোথায় উল্লেখ পাচ্ছে এই সমস্ত গল্প না দেবী চন্দ্রগুপ্তম থেকে আমি বলছি। ক্লিয়ার? তো সেখানে মহিলার বেশ ধরে কি হয়ে যায় না শক রাজাদের ওই রুদ্র সিং তৃতীয় তার ডেরায় গিয়ে পৌঁছায়। ক্লিয়ার? এবং সেখানে গিয়ে রুদ্র সিং তৃতীয়কে কি করে হত্যা করে, এবং এখানে ফিরে আসে, গুপ্ত সাম্রাজ্যে ফিরে আসে, এবং ফিরে এসে মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার নিজের দাদাকে হত্যা করে, অর্থাৎ রামগুপ্তকে হত্যা করে দিয়ে নিজে রাজা হিসাবে সিংহাসনে বসে। এখানে কিন্তু শেষ নয়, নিজে রাজা হিসাবে সিংহাসনে বসে তার সাথে সাথে নিজের বৌদি অর্থাৎ ধ্রুবস্বামী দেবী বা ধ্রুব দেবীকে কি করে বিবাহ করে। বুঝতে গেল? এই গল্প আমরা কোথেকে জানতে পারছি না বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম থেকে আমরা জানতে পারছি। ক্লিয়ার দ্রৌপদী? আচ্ছা চলো, এই কথা এখানে লেখা আছে। ক্লিয়ার? হাউএভার দ্য গুপ্তা রেকর্ডস ডু নট রেফার টু রামগুপ্ত। যদিও গুপ্ত যে সমস্ত সাম্রাজ্যের যে সমস্ত অফিসিয়াল রেকর্ড সেখানে কিন্তু রামগুপ্তের কোনো পরিচয় তারা উল্লেখ করেনি। হয়তো তাদের যে একটা বদনাম হবে সেই সেন্সে হয়তো সেখানে উল্লেখ করেনি। যাই হোক, এখানে বিশদে যাওয়ার প্রয়োজন নেই। তো চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্য, আচ্ছা তাহলে বিক্রমাদিত্য কেন বলছি, আমি বারবারই বলে থাকি ইতিহাসে সেই সমস্ত রাজাই বিক্রমাদিত্য উপাধি নিয়েছে যারা বিদেশি কোনো না কোনো শক্তিকে কি করেছে পরাজিত করেছে। তাহলে এখানে বিদেশি শক্তি কাকে পরাজিত করেছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয়? শকদের পরাজিত করেছিল। ঠিক সেই কারণেই চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোন উপাধি নিয়েছিল? বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল। যদিও ইতিহাসে বিক্রমাদিত্য উপাধি আমরা অনেক রাজার ক্ষেত্রে আমরা দেখতে পাই যারা বিক্রমাদিত্য উপাধিকে নিয়েছিল, তাই না? আচ্ছা, প্রথমে সিংহাসনে বসে বসে কি করছে না হি ইউজড ম্যারেজ অ্যালায়েন্স অ্যান্ড কনকোয়েস্ট টু এক্সটেন্ড দ্য লিমিটস অফ হিজ এম্পায়ার। তার রাজত্বকে বাড়ানোর জন্য কোন দুটি পলিসি অবলম্বন করেছিল? আইদার ম্যারেজ অ্যালায়েন্স অর্থাৎ বৈবাহিক সম্বন্ধ সাধন করে নাও, অথবা কি করো না সেই জায়গাকে ডাইরেক্ট কনকোয়েস্ট করে নেওয়া। এই দুটো পলিসির মাধ্যমে চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্য তার রাজত্বকে কি করেছিল? এক্সপ্যান্ড করেছিল। কি ম্যারেজ অ্যালায়েন্স আমরা দেখতে পাবো স্যার? নাগা প্রিন্সেস কুবের নাগাকে কি করেছিল? পরবর্তীকালে বিয়ে করেছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয়। এবং এদেরই এই নাগা প্রিন্সেস কুবের নাগা আর চন্দ্রগুপ্ত দ্বিতীয় এদের কাছ থেকে যে কন্যা সন্তানের প্রাপ্তি হয় তার নাম হচ্ছে প্রভাবতী গুপ্তা। ক্লিয়ার? প্রভাবতী গুপ্তা এদের কন্যা ছিল, এবং প্রভাবতী গুপ্তার সাথে এই বিয়ে দিচ্ছে কার না ওয়াকাটক রুলার একজন ছিল, ওয়াকাটক সাম্রাজ্যের যে একজন রাজা যার নাম হচ্ছে রুদ্রসেন দ্বিতীয়। ক্লিয়ার? একজন ব্রাহ্মণ এই রুদ্রসেন দ্বিতীয়র সাথে নিজের মেয়ে প্রভাবতী গুপ্তার বিয়ে দিয়ে দেয়। যদিও পরবর্তীকালে আমরা দেখেছি এই রুদ্রসেন দ্বিতীয় অল্প বয়সেই মারা যায়, তখন আনঅফিসিয়ালি প্রভাবতী গুপ্তাই কি হয় না রাজত্ব চালাতে শুরু করে, বাগাটাক সাম্রাজ্যকে চালাতে শুরু করে। এবার প্রভাবতী গুপ্তা চালানো মানে ইনডিরেক্টলি কার এখানে কর্তৃত্ব স্থাপন হয়ে যাচ্ছে? তার বাবা অর্থাৎ চন্দ্রগুপ্ত দ্বিতীয়র কর্তৃত্ব স্থাপন হয়ে যাচ্ছে। অর্থাৎ বাগাটাকা সাম্রাজ্য বা বাগাটাকা কিংডম কার ইনফ্লুয়েন্সে চলে আসছে না গুপ্ত সাম্রাজ্যের ইনফ্লুয়েন্সে চলে আসছে। ক্লিয়ার দ্রৌপদী? আচ্ছা, হিজ গ্রেটেস্ট ভিক্টরি, তার সর্বোচ্চ বিজয় কি ছিল? ওয়াজ হিজ ভিক্টরি ওভার দ্য শক খত্রব ডাইনেস্টি। শকদের যে খত্রব ছিল সেই খত্রবের অধীনে তার যে খত্রবদের যে দমন করা বা তাদের এগেনস্টে যে ভিক্টরি সেটাই ছিল এর গুরুত্বপূর্ণ একটা ভিক্টরি। এছাড়া অ্যানেক্সেশন অফ দেয়ার কিংডম ওয়েস্টার্ন মালওয়া রিজিয়ন, এছাড়া গুজরাট রিজিয়ন বাই ডিফিটিং দেয়ার লাস্ট রুলার রুদ্র সিং তৃতীয়। ক্লিয়ার? রুদ্র সিংহ তৃতীয়, আগেই বললাম শক রাজা রুদ্র সিং তৃতীয় কি করেছিল? এ হত্যা করেছিল। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট চলে আসছি। এছাড়াও আমরা এই চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্য কি দেখেছি না অশ্বমেধ যজ্ঞকে প্র্যাকটিস করতে দেখেছি। ক্লিয়ার? বিভিন্ন রাজারা কি করেছে? বিভিন্ন যজ্ঞকে প্র্যাকটিস করেছে। অশ্বমেধ যজ্ঞকে কেন প্র্যাকটিস করা হতো না তার কর্তৃত্ব স্থাপন করার জন্য, তার ক্ষমতাকে জাহির করার জন্য অশ্বমেধ যজ্ঞকে মূলত রাজারা প্র্যাকটিস করতো। ক্লিয়ার?
এছাড়া আমরা চন্দ্রগুপ্ত দ্বিতীয় কি টাইটেল অবলম্বন করতে দেখছি, শকারি। কারণ শকদেরকে একটা বিশেষ শক খত্রবকে পরাজিত করছে, সেই কারণে শকদের অরি মানে হচ্ছে শত্রু, ক্লিয়ার। তো শকারি এই উপাধি একে ধারণ করতে দেখেছি, যার মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি ডেস্ট্রয়ার অফ শক, অর্থাৎ শকদের উচ্ছেদকারী বা শকারি এই উপাধি ধারণ করতে আমরা দেখেছি। এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্লিয়ার। হি অ্যাডপ্টেড দ্য টাইটেল বিক্রমাদিত্য, যেটা আমি আগেই বলেছি, বিক্রমাদিত্য দ্যাট মিনস বিক্রম আদিত্য, আদিত্য মানে সান, সানের মতো অর্থাৎ সূর্যের মতো যার বিক্রম রয়েছে, যার সাহস রয়েছে, তাকে আমরা কি বলে থাকি, বিক্রমাদিত্য বলে থাকি। দ্য ওয়ান হু ইজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ সান, সূর্যের মতো শক্তিশালী, ক্লিয়ার, তাকে আমরা কি বলছি, বিক্রমাদিত্য। which had been first used by an উজ্জয়ন রুলার কিং বিক্রমাদিত্য, এই বিক্রমাদিত্যর অস্তিত্ব প্রথম বিক্রমাদিত্য হিসাবে কাকে চিনেছি আমরা, উজ্জয়নের একজন রাজা ছিল যে ফার্স্ট বিক্রমাদিত্য, তার পরবর্তীকালে তার নাম কি বিভিন্ন রাজারা কি করেছিল, অ্যাডপ্ট করেছিল অ্যাজ এ টাইটেল হিসাবে, ক্লিয়ার। আচ্ছা, তো এর যে হিস্টোরিক্যাল সোর্স কি না, মেহরলি আয়রন পিলার ইনস্ক্রিপশন, যদিও ফার্স্ট ক্লাসে আমি এর কথা বলেছি, মেহরলির যে আয়রন পিলার ইনস্ক্রিপশন আছে, যেটা কোথায় দেখতে পাই না, কুতুব মিনার কমপ্লেক্স যেটা রয়েছে, কুতুব মিনারের কাছাকাছি আমরা মেহরলি আয়রন পিলার ইনস্ক্রিপশন দেখতে পাই, ক্লিয়ার। এবং সেখানে এই আয়রন পিলার ইনস্ক্রিপশনে একজনের নাম উল্লেখ আছে, যে নাম আছে চন্দ্র। এখানে চন্দ্র বলতে ইতিহাসকাররা কাকে রেফার করতে চাইছেন না, বলতে চাইছেন যে এখানে চন্দ্র বলতে অ্যাকচুয়ালি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের উল্লেখ এখানে রয়েছে, ক্লিয়ার। এই তোমার আয়রন পিলার ইনস্ক্রিপশন যেটা মেহরলিতে আছে, সেটা কি ধরা হয় যে বহু বছর ধরে এর কোনো জং পড়েনি এর ওপর, অর্থাৎ তার যে টেকনোলজি অর্থাৎ সায়েন্স কি পরিমাণ সেই সময় ডেভেলপ ছিল তার একটা নিদর্শন কিন্তু বহন করে, বর্তমানে যদিও রাস্ট এখানে চলে এসছে। যাই হোক, the title বিক্রমাদিত্য was later used by 16th century হিন্দু কিং সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য অ্যাজ ওয়েল অ্যাজ, এটা তোমরা যারা মিডিয়েভাল হিস্ট্রি পড়েছো, আকবরের সময়কালের যারা ইতিহাস পড়েছো, বা আমার অলরেডি ক্লাসে আপলোড আছে আকবরের ইতিহাস, দেখবে আকবরের ক্লাসে এর নাম পাবে, হেমু নামে যাকে আমরা চিনি, হেমচন্দ্র বিক্রমাদিত্য। হেমচন্দ্রকেও আমরা পরবর্তীকালে বিক্রমাদিত্য উপাধি অবলম্বন করতে দেখেছি, ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, চন্দ্রগুপ্ত দ্বিতীয় ওয়াজ দ্য ফার্স্ট গুপ্তা রুলার হু ইস্যু সিলভার কয়েন্স, মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এই ক্লাসের ঠিক আগের ক্লাসে গুপ্ত সাম্রাজ্যের প্রথম পার্টে আমি বলেছিলাম যে কোন গুপ্ত সম্রাট প্রথম কপার কয়েনকে ইস্যু করেছিল, কমেন্ট সেকশনে উত্তর দেবে, ক্লিয়ার। যদি আগের ক্লাস দেখে থাকো তাহলে উত্তর অবশ্যই দিতে পারবে। তো এইরকমই যদি বলে কে প্রথম সিলভার কয়েনকে ইস্যু করেছিল গুপ্ত সাম্রাজ্যে, তার নাম হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয়ই ছিল প্রথম গুপ্ত রাজা যে রৌপ্য মুদ্রাকে কি করেছিল না চালু করেছিল, ক্লিয়ার। উজ্জয়ন বিকেম অ্যান ইম্পর্টেন্ট কমার্শিয়াল সিটি, উজ্জয়ন ছিল এটা গুরুত্বপূর্ণ কমার্শিয়াল সিটিতে পরিণত হয়েছিল, অ্যান্ড সোন বিকেম দ্য অল্টারনেটিভ ক্যাপিটাল অফ দ্য গুপ্তাস, এবং পরবর্তীকালে যেটারই একটা প্রসপারিটি বা যেটার ইম্পর্টেন্স বাড়তে শুরু করবে, সেটা দ্বিতীয় একটা রাজধানী হিসাবে তৈরি হবে, ক্লিয়ার। এখানেও এর ব্যতিক্রম হয়নি, ক্লিয়ার। যদিও পাটলিপুত্র তার গুরুত্ব কিন্তু ছিল, মূলত ক্যাপিটাল বা রাজধানী কোথায় ছিল, পাটলিপুত্র ছিল, কিন্তু তার সাথে সাথে উজ্জয়নকেও সেকেন্ড ক্যাপিটাল হিসাবে দেখা শুরু হয়ে গিয়েছিল কার সময়কাল থেকে না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কাল থেকে, ক্লিয়ার এদের অবধি? বেশ, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে কোন পরিব্রাজক বাইরে থেকে এসেছিল, ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার রেসপেক্টে। একজন চাইনিজ পিলগ্রিমেজ অর্থাৎ চায়না থেকে কে এসেছিল, ফাহিয়েন এর সময় এসেছিল, একদম মোস্ট ইম্পর্টেন্ট। ফাহিয়েন কার সময়কালে এসেছিল, কোথা থেকে এসেছিল, ফাহিয়েনের লেখা বইয়ের নাম কি, ফুকুওকি। এর উচ্চারণ অ্যাকচুয়ালি কি হবে, ফুকুওকি, আদৌ এর সঠিক প্রোনাউন্সিয়েশন কিনা আমার জানা নেই, হয়তো অন্য কিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজের কিছু উচ্চারণ আলাদা হতে পারে, বাট ফুকুওকি মনে রাখবে, ফুকুওকি ওয়াজ রিটেন বাই ফাহিয়েন। আউট অফ হিজ 9 years স্টে ইন ইন্ডিয়া, 9 বছর মোট ইন্ডিয়ায় ছিল, হি স্পেন্ড 6 years ইন দ্য গুপ্তা এম্পায়ার, 9 বছরের ভারত অভিযানে তার 6 বছর সে গুপ্ত সাম্রাজ্যের অধীনেই কাটিয়ে দিয়েছিল, ক্লিয়ার। আচ্ছা, এ কি জন্য ভারতে এসেছিল, এর মেন পারপাস ছিল ইন্ডিয়াতে ভিজিট করা, দ্যাট মিনস ইন্ডিয়া ল্যান্ড অফ বুদ্ধা, ইন্ডিয়াকে কি হিসাবে দেখা হতো, বুদ্ধার জন্মভূমি, ল্যান্ড অফ বুদ্ধা। তো সেই জন্য বুদ্ধার কিছু অর্থাৎ বৌদ্ধ ধর্ম রিলেটেড কিছু অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি সেইগুলোকে সংগ্রহ করা, বা বুদ্ধার বার্থ প্লেস কীরকম সেগুলো দেখা, বা বুদ্ধার জীবনকালে কোথায় ফার্স্ট সারমন দিয়েছিল সেই জায়গাকে পরিদর্শন করা, এই সমস্ত জিনিস রিলেটেড এর মেন মূলত ইন্টারেস্ট ছিল, ক্লিয়ার। হি স্টেড ইন পাটলিপুত্রা ফর 3 years স্টাডিং সংস্কৃত অ্যান্ড কপিং বুদ্ধিস্ট টেক্সট, এখানে পাটলিপুত্রে 3 বছর ছিল এবং সেখানে এসে সংস্কৃত সে শিখেছে এবং বিভিন্ন বুদ্ধিস্ট টেক্সট কি করেছে, কপি করেছে, ক্লিয়ার। আচ্ছা, ফাহিয়ান রেফার্স টু দ্য গাঙ্গেটিক ভ্যালি অ্যাজ এ ল্যান্ড অফ
ব্রাহ্মণিজম। ক্লিয়ার? এখানে ফাহিনের লেখা থেকে আমরা জানতে পারছি যে গাঙ্গেটিক ভ্যালি অর্থাৎ গঙ্গা উপত্যকার যে এলাকা, সেই এলাকাকে ফাহিন কি নামে রেফার করেছে? ল্যান্ড অফ ব্রাহ্মণিজম। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই সময় ব্রাহ্মণবাদ অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের কি ছিল, একটা সমাজে প্রাধান্য ছিল। সেই জন্যই গঙ্গার যে দুই তীরের যে উপকূলের যে ভূমি, তাকে কি হিসাবে উল্লেখ করা হচ্ছে? ল্যান্ড অফ ব্রাহ্মণিজম হিসাবে, অর্থাৎ ব্রাহ্মণবাদের একটা ভূমি হিসাবে উল্লেখ করা হচ্ছে। ক্লিয়ার এর অবধি? চলো, এই সময়ই আমরা নবরত্নকে দেখতে পাই চন্দ্রগুপ্ত দ্বিতীয় দরবারে। চন্দ্রগুপ্ত দ্বিতীয় দরবারে নবরত্নকে দেখতে পাই। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে জানাও তো আর কোন রাজার দরবারে আমরা 9 জুয়েল বা নবরত্নকে দেখতে পেয়েছি। তার সাথে সাথে এটাও জানাবে যে অষ্টপ্রধান এটা আমরা কোন রাজার দরবারে দেখতে পেয়েছি। একই রকম এগুলো কি অ্যাকচুয়ালি কাউন্সিল অফ মিনিস্টার, বিভিন্ন ডিপার্টমেন্ট দেখার জন্য বা বেশ কিছু জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে তার একটা আলাদা মন্ত্রী পরিষদের মতো একটা কাঠামো তৈরি হয়েছিল। অষ্টপ্রধান কার দরবারে ছিল? এছাড়া অষ্টদিগ্গজ কার দরবারে ছিল এটাও জানাবে। অষ্টপ্রধান কমেন্ট সেকশনে জানাবে। কার রাজ দরবারে ছিল? অষ্টদিগ্গজ কার রাজ দরবারে ছিল এটাও কমেন্ট সেকশনে জানাবে। এছাড়াও নবরত্ন চন্দ্রগুপ্ত দ্বিতীয় ছাড়া আর কোন রাজার রাজ দরবারে আমরা দেখতে পাই? ক্লিয়ার? কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই উত্তর দেবে। সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, একটু নিজেরা সার্চ করো। অবশ্য মোটামুটি আমার পড়ানো আছে, এগুলো পড়ানো থেকেই সমস্ত জিনিস আমি জিজ্ঞাসা করছি। ক্লিয়ার? আচ্ছা, তো এই চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্যর অধীনে যে নবরত্ন আমরা দেখতে পেয়েছি, সেই নবরত্নের মধ্যে কারা কারা এর মেম্বার ছিল? নবরত্ন বলতে 9 জন জ্ঞানীগুণী বিদ্বান ব্যক্তি। তাহলে কোন কোন 9 জন জ্ঞানীগুণী বিদ্বান ব্যক্তির কথা বলছেন স্যার? তাদের মধ্যে ছিল কালিদাস। ইনি একজন কি ছিলেন? একজন কবি ছিলেন। কালিদাসের কথা নিশ্চয়ই তোমরা কালিদাসের গল্প এই সমস্ত সবই শুনেছ। ক্লিয়ার? শুরুতে কালিদাস তো এত বড় বিদ্বান পণ্ডিত ব্যক্তি ছিল না, কবি ছিল না। কালিদাস এমনই বোকা ছিল যে হ্যাঁ, মানে কোন একটা গাছের ডালে বসে, যে ডালে বসে আছেন সেই ডালটা কি কাটছেন, অর্থাৎ সেই কাটলে যে ডালটা ভেঙে পড়ে যাবে তার সাথে যে উনিও পড়ে যাবেন, সেই বোধ বুদ্ধিও ছিল না। কিন্তু সেখান থেকেও বিশাল বড় একজন কবি হিসাবে তাকে দেখা হচ্ছে। বিশাল বড় কবি ছিল কালিদাস। তার বেশ কিছু উপন্যাস, বেশ কিছু কাব্যগ্রন্থ আমরা দেখেছি, তার নাম আমরা মোটামুটি সকলেই জানি। এছাড়া অমর সিংহ কে ছিল? একজন লেক্সিওগ্রাফার। স্যার লেক্সিওগ্রাফার বুঝলাম না স্যার। লেক্সিওগ্রাফার মানে যারা অনুবাদকারী বা যারা বলতে পারো বিভিন্ন শব্দের তার মিনিং বা কি বলে ওটাকে বাংলায়, ডিকশনারি বলতে পারো, ডিকশনারি টাইপের একটা জিনিস যারা লিখতো তাদেরকে বলা হচ্ছে লেক্সিওগ্রাফার। তাহলে অমর সিংহ ছিল এর নবরত্নের আরেকজন মেম্বার। এছাড়াও ধন্বন্তরী একজন ফিজিশিয়ান ছিল, ফেমাস ফিজিশিয়ান। এছাড়াও বরাহমিহির একজন অ্যাস্ট্রোলজার ছিল। এছাড়া বরুচি একজন গ্রামারিয়ান অর্থাৎ ব্যাকরণবিদ ছিল। ক্লিয়ার? এছাড়াও তোমার ঘটকর্ণ বলে একজন ছিল। এছাড়াও কাশ্যপনাক, ঠিক আছে, কাশ্যপনাক একজন অ্যাস্ট্রোলজার ছিল। এবং ম্যাজিশিয়ান একজন ছিল যার নাম হচ্ছে বেতাল ভট্ট। পরবর্তীকালে হয়তো একে নিয়ে আর কি ব্যাখ্যা করে বেতাল পঞ্চবিংশতিতে যে চরিত্রের কথা একই তুলনা করে কোনো ইতিহাসকার, যে বেতাল পঞ্চবিংশতি অনেকেই হয়তো পড়েছো। একজন একটা গল্প, খুব সুন্দর, একজন রাজা এবং সে বেতালকে কি করছে না, গাছ থেকে নামাচ্ছে এবং তার ফিরিয়ে নিয়ে যায়। সে কিছু প্রশ্ন করছে, তার উত্তর দিতে হচ্ছে। সঠিক উত্তর হলে সে ফিরে যাবে, ভুল উত্তর দিতে পারলে রাজার প্রাণ যাবে। এই যে গল্প, ঠিক আছে, সেখানে বেতাল ভট্টকেই রেফার করা হয়েছে বলে কোনো ঐতিহাসিককার মনে করেন। ক্লিয়ার? তো বেতাল ভট্ট অ্যাকচুয়ালি কে ছিল? একজন ম্যাজিশিয়ান ছিল। এছাড়াও শঙ্কু ছিল একজন আর্কিটেক্ট। এই 9 জন ব্যক্তি ছিল মূলত এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের অধীনে যে 9 জুয়েল বা নবরত্নকে দেখতে পাই, এই 9 জনই ছিল মূলত এই নবরত্নের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তো এই গেল চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্যের কথা। এরপর আমরা দেখব এর পরবর্তী যে শাসক, যার নাম হচ্ছে কুমারগুপ্ত প্রথম। ক্লিয়ার? বেশ, তো এই কুমারগুপ্ত প্রথমই হচ্ছে গুপ্ত রাজবংশের শেষ মহান সম্রাটের। দেখো, কোন সাম্রাজ্য কি হিসাবে চলে? একজন প্রতিষ্ঠা করে, একজন শুরু করে, পরবর্তীকালে একজন কি করবে, মহান যে শাসক সে কি করে, সেটাকে এক্সপ্যান্ড করে। যখনই কোনো একটা সাম্রাজ্য তার চরম পর্যায়ে এক্সটেন্ড হয়ে যায়, অর্থাৎ তার সাম্রাজ্য পুরোপুরিভাবে জেনিতে পৌঁছে যায়, তারপরই শুরু হয় তার ডিক্লাইন ফেজ, অর্থাৎ পরবর্তী পর্যায়। যেখানেই পরবর্তী পর্যায়ে জানবে সেখানেই হচ্ছে তার ডিক্লাইন। দেখো, যে কোনো জিনিসেরই তার যখন তার ক্লাইম্যাক্স আছে, ক্লাইম্যাক্সের পরই কি আসে, তার পতন শুরু হয়। আমাদের মানবদেহ একই রকম ব্যাপার। আমাদের পূর্ণ বিকাশ যখনই মানে শেষ হয়ে যাবে, পূর্ণ বিকাশ হয়ে যাবে, তখনই আমাদের কি হয়ে যাবে, বার্ধক্য আসতে শুরু করবে, তার ডিক্লাইন হতে শুরু করবে। ঠিক সাম্রাজ্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।
তো সেই পরবর্তী যখন ডিক্লাইন হতে শুরু করেছে সেই সময়কালের মধ্যে, সেই সময়কালে যদি বলতে চাই যে তুলনামূলক শ্রেষ্ঠ কাকে বলবো, না সেই সময় কুমারগুপ্ত প্রথমকে বলতে পারি, যে পরবর্তী যে পর্যায়ে অর্থাৎ বিক্রমাদিত্যের পরবর্তী পর্যায়ের যে গুপ্ত সাম্রাজ্য সেই সময়কালে শ্রেষ্ঠ শাসককে না কুমারগুপ্ত প্রথম। ক্লিয়ার অদ্রদি? আচ্ছা আচ্ছা, একে কি নামে ডাকা হয় বা কি নামে লোকে পরিচিত? মহেন্দ্রাদিত্য নামেও কিন্তু পরিচিত। কে? না কুমারগুপ্ত প্রথম। একে মহেন্দ্রাদিত্য নামেও কিন্তু আমরা জানতে পারি। এও কি করেছিলেন? অশ্বমেধ যজ্ঞকে কি করেছিল? অশ্বমেধ স্যাক্রিফাইস প্র্যাকটিস করেছিল। ক্লিয়ার? চলো নেক্সট। হি ইস্যুড নাম্বার অফ কয়েন্স অ্যান্ড হিজ ইনস্ক্রিপশন আর ফাউন্ড অল ওভার দ্য গুপ্তা এম্পায়ার। ঠিক আছে, এর সময়ও বেশ কিছু আমরা কি দেখতে পাচ্ছি, কয়েনের সময় ইস্যু হয়েছিল, বেশ কিছু শিলালিপি এর সময় কি করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, যেটা অল ওভার গুপ্তা এম্পায়ার বরাবর কিন্তু ছড়িয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এই কুমারগুপ্ত থেকে সবথেকে যেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় এসে থাকে বা কুমারগুপ্তের সবথেকে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট যদি বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে এর সময় নালন্দা ইউনিভার্সিটিকে প্রতিষ্ঠা করা। পরীক্ষায় একদম 100% গ্যারান্টি এই প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় তোমরা দেখতে পাবে যে হু ফাউন্ডেড দ্য নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিল? কুমারগুপ্ত প্রথম ইজ সেড টু হ্যাভ ফাউন্ডেড নালন্দা ইউনিভার্সিটি হুইচ বিকাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এট 2016, যেটা ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল 2016 সালে। কে প্রতিষ্ঠা করেছিল স্যার? কুমারগুপ্ত প্রথম প্রতিষ্ঠা করেছিল নালন্দা ইউনিভার্সিটি, যেটাকে বর্তমানে যদিও রিকভার করার চেষ্টা চলছে, নিউ কনস্ট্রাকশন সেই জায়গায় তৈরির প্রচেষ্টা চলছে। আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও এই নালন্দা ইউনিভার্সিটি কার দ্বারা ডিস্ট্রয় করা হয়েছিল। এখানে হিউজ পরিমাণ আমাদের ইন্ডিয়ান যে মেডিসিনের ওপর, আর্কিটেকচারের ওপর বহু বই এর সাথে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে গেছিল, ডিস্ট্রয় হয়ে গেছিল। কার দ্বারা ডিস্ট্রয় করা হয়েছিল সেই গল্প যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, during the later part of his reign there was the threat of the Huns of Central Asia. এই কুমারগুপ্ত প্রথমের সময় থেকে আরেকটি বৈদেশিক আক্রমণের কি সম্ভাবনা তৈরি হতে শুরু করে। সেন্ট্রাল এশিয়া অর্থাৎ মধ্য এশিয়া থেকে হুনদের আক্রমণ কি হয় না, এই সময় আক্রমণের একটা সম্ভাবনা তৈরি হতে শুরু করে, যেটা স্কন্দগুপ্তের সময় আমরা দেখতে পাবো চরম পর্যায়ে গিয়ে পৌঁছাবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে কুমারগুপ্ত প্রথম, এ কি ছিল? হি ওয়াজ ওরশিপার অফ কার্তিকেয়া, অর্থাৎ কার্তিকের ওরশিপার ছিল। পুজো করতো কারকে? না কার্তিকেয়ার কি ছিল? ওরশিপ করতো। ক্লিয়ার অব্দি? আচ্ছা, এর রাজত্বের শেষ দিকে আমরা কি দেখেছি না সাম্রাজ্য পুষ্যমিত্রের সেনাদের দ্বারা হুমকির মুখে পড়েছিল এবং সম্ভবত হুনদের সাথে মিত্র একটি উপজাতি যারা যুবরাজ স্কন্দগুপ্তের কাছে পরাজিত হয়েছিল। তাহলে মূলত আমরা এই সাম্রাজ্যের শেষ দিকে পুষ্যমিত্র এরাও কি করেছিল, পুষ্যমিত্র এখানে আক্রমণ করেছিল এবং পুষ্যমিত্র কাদের দ্বারা কি করছিল না এলাই হচ্ছিল, কার সাথে? না হুনদের সাথে এলাই হয়েছিল। ক্লিয়ার এত অবধি? আচ্ছা, এই হচ্ছে নালন্দা ইউনিভার্সিটির ধ্বংসস্তূপের ছবি। অর্থাৎ নালন্দা ইউনিভার্সিটি যখন ডিস্ট্রয় করা হয়, বহু বছর এই অবস্থাতেই নালন্দা ইউনিভার্সিটি পড়েছিল। ক্লিয়ার? বর্তমানে যদিও এর পাশেই কি হচ্ছে, নিউ কনস্ট্রাকশন অফ নালন্দা ইউনিভার্সিটি স্টার্ট হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসছে শেষ যে গুপ্ত সাম্রাজ্যের যে গুরুত্বপূর্ণ রাজা, যার নাম হচ্ছে স্কন্দগুপ্ত, অর্থাৎ কুমারগুপ্ত প্রথমের পর স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কে ছিল স্যার? না স্কন্দগুপ্ত হচ্ছে কুমারগুপ্ত প্রথম এর ছেলে। স্কন্দগুপ্ত সন অফ কুমারগুপ্ত প্রথম ম্যানেজ টু ডিফিট দ্য হুনস। এর সব থেকে বড় অ্যাচিভমেন্ট কি? হুনদেরকে পরাজিত করা। এবং সেটা কোত্থেকে জানতে পারছি স্যার? যে এই স্কন্দগুপ্তের দ্বারাই হুনদেরকে পরাজিত করা হয়েছিল। তার জন্য কোনো না কোনো ইনস্ক্রিপশনে লেখা তো থাকবে স্যার। কি ইনস্ক্রিপশন? ভিতরে ইনস্ক্রিপশন। এছাড়া জুনাগড় ইনস্ক্রিপশনে আমরা এর পরিচয় পাচ্ছি যে স্কন্দগুপ্তের দ্বারা হুন আক্রমণকে প্রতিরোধ করা হয়েছিল। ক্লিয়ার অব্দি? এটা ইম্পর্টেন্ট। কোন গুপ্ত রাজার দ্বারা হুন আক্রমণকে প্রতিরোধ করা হয়? স্কন্দগুপ্তের দ্বারা। হি রিপালস হুন অ্যাটাক টুয়াইস। দুবার কি করেছিল? হুন আক্রমণকে প্রতিহত করেছিল। এই বীরত্বপূর্ণ কাজের জন্য কি নিয়েছিল? এই বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল। একই ব্যাপার, বাইরের মধ্য এশিয়া থেকে একটা আক্রমণকারী আসছে, অর্থাৎ ভারতের বাইরের আক্রমণকারী না, কোনো ফরেন আক্রমণকারীকে যখন ভারতীয় কোনো রাজা পরাজিত করে তখন সে কি উপাধি নেয় স্যার? বিক্রমাদিত্য উপাধি নিতে দেখেছি। এর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, তাই না? তো বিক্রমাদিত্যের পাশাপাশি কর্মাদিত্য এই উপাধিও আমরা নিতে দেখেছি। কাকে নিতে দেখেছি? স্কন্দগুপ্তকে নিতে দেখেছি। The empire continued, but central control weakened and local governors became feudatory kings with hereditary rights. এইখান থেকেই কিন্তু খুব
গুপ্ত সাম্রাজ্যের সব থেকে একটা ব্যাড ইম্প্যাক্ট সমাজে এটা পড়েছিল সামন্ত রাজার উদ্ভব। অর্থাৎ বেশ কিছু মানে ব্যক্তিকে বা বেশ কিছু কি বলবো একটা পাওয়ারফুল ব্যক্তি কি দেওয়া হতো, ল্যান্ড রাইটস দেওয়া হতো, ল্যান্ড ডোনেট করা হতো, ল্যান্ড গ্রান্ট করা হতো। তুমি সেই জায়গায় কি করো, চাষবাস করো, বা তার অধীনে তুমি সেনা লাগো, সেই ল্যান্ডকে প্রোটেক্ট করো, সেখান থেকে তুমি ট্যাক্স কালেক্ট করো, রাজস্ব আদায় করো। পরবর্তীকালে এদেরকেই আমরা কি বলি, ফিউডেটরি বলি, সামন্ত। এই জায়গা থেকেই সামন্তের উদ্ভব হচ্ছে। এরা পরবর্তীকালে কি দেখো, সামন্ত পরবর্তীকালে নিজেদের রাজা হিসাবে ঘোষণা করবে। কখন করবে স্যার? যখনই কেন্দ্রীয় ক্ষমতা দুর্বল হয়ে যাবে, যখন যে সেন্ট্রাল পাওয়ার অর্থাৎ কেন্দ্রীয় রাজা যখন দুর্বল, তখন সে তো বাকি যে সামন্ত রাজারা তাদেরকে রেগুলেট করতে পারছে না, তখন তারা ইন্ডিভিজুয়াল কি করবে, স্বাধীনতা ঘোষণা করবে। কারণ তাদের কাছে রিসোর্স আছে, তাদের কাছে রাজস্ব আসছে, তাদের কাছে সেনা আছে। বোঝা গেল? চলো, সেই জিনিস আমরা কার সময় দেখতে পাচ্ছি? স্কন্দগুপ্তের সময় আমরা দেখতে পাচ্ছি। এই স্কন্দগুপ্ত একজন কে ছিল? একজন বৈষ্ণব ছিল। স্কন্দগুপ্ত ওয়াজ এ বৈষ্ণব but followed the tolerant policy of his predecessors. ক্লিয়ার? কিন্তু আমরা ধার্মিক দিক থেকে সহনশীল হিসাবেই দেখেছি, বৈষ্ণব থাকা সত্ত্বেও সকল ধর্মের প্রতি একটা সহনশীল মনোভাব এর সময় দেখেছি। এই স্কন্দগুপ্ত থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট তথ্য পরীক্ষায় এসে থাকে, যেটা হচ্ছে বলো সুদর্শন লেক। সুদর্শন লেককে রিপেয়ার করেছিল কার দ্বারা? পুনর্নির্মাণ করা হয়েছিল, বা এটাকে কি করা হয়েছিল বলো, মেরামত করা হয়েছিল কার দ্বারা? স্কন্দগুপ্তের দ্বারা। আচ্ছা বলো, সুদর্শন লেক কার দ্বারা নির্মাণ করা হয়েছিল? উত্তর দাও, তোমাদের পড়িয়েছি আগে। সুদর্শন লেক কার দ্বারা নির্মাণ করা হয়েছিল? কমেন্ট সেকশনে জানাবে। দেখো, শুধু মানে ক্লাস শুনলেই তো হবে না, পুরোনো ক্লাসগুলো কি করতে হবে, রিকল করতে হবে, মনে রাখতে হবে। তো এই প্রশ্ন উত্তর এই আলোচনার মাধ্যমেই তোমাদের পুরোনো জিনিসগুলো সব থেকে ভালো রিকল হবে। যখনই কোনো জায়গায় এই যে ডাউট, আমি যে প্রশ্ন করছি, তোমাদের মনে ডাউট সৃষ্টি হচ্ছে, যদি কারো জানা থাকে অ্যান্সার দিয়ে দিলে চলো, ভেরি গুড। তার মানে সে রেগুলার পড়াশোনা করছো, রেগুলার ভিডিও ফলো করছো। আর যে ভিডিও ফলো করছো না, বা হয়তো দেখেছিলে ভুলে গেছো, সে পুনরায় সেই ভিডিওয় যাও, দেখো ভিডিও, তারপর দেখে এসে পুনরায় কমেন্ট করো। তার ফলে কী হবে, তোমাদের ভালো রিকল হবে, অর্থাৎ প্রিপারেশনটা বেটার হবে। বোঝা গেল? আচ্ছা, তো যাই হোক, গুজরাটে সুদর্শনকে মেরামত করেছিল তার রাজত্বপাল কার দ্বারা? না, পর্ণ দত্তের দ্বারা কি করা হয়েছিল? রাজা তো আর গিয়ে খুদ নিজে তো আর মেরামত করবে না, কিন্তু নাম কার হয়? রাজারই হবে। মেরামত কোনো না কোনো কাউকে দিয়ে করিয়েছিল, কাউকে দায়িত্ব দিয়েছিল। তো দায়িত্ব কাকে দিয়েছিল? পর্ণ দত্ত বলে একজনকে দায়িত্ব দিয়েছিল। ঠিক যেমনি সুদর্শন লেককে নির্মাণ করার পিছনে রাজার নাম আছে, কিন্তু নির্মাণ তো অন্য লোক করেছিল। যারা অ্যান্সার জানো তারা রিলেট করতে পারছো, আমি এখানে বলে দেবো না উত্তরটা, তাই না? কমেন্ট সেকশনে জানাও অ্যাকচুয়ালি কার দ্বারা নির্মাণ করা হয়েছিল, কোন রাজার অধীনে নির্মাণ হয়েছিল, দুটোই জানাও। ক্লিয়ার? আচ্ছা, আমরা স্কন্দগুপ্তের সময় কি দেখেছি? বেশ কিছু গোল্ড কয়েন ইস্যু করতে দেখেছি। কম্পারেটিভলি আমরা সেই সময় যে স্বর্ণমুদ্রা দেখতে পাচ্ছি, সেগুলো কম্পারেটিভলি স্মল ইন নাম্বার, সংখ্যায় কম। তার মানে কি, সেই প্রসপারিটি, সেই যে আর্থিক সচ্ছলতা গুপ্ত সাম্রাজ্যে, সেটা কিন্তু ধীরে ধীরে কমছে। তার জন্য কম কয়েন আমরা পাচ্ছি, অ্যান্ড অনলি সিঙ্গেল টাইপ, একই ধরনের কয়েন আমরা পাচ্ছি। আগে আমরা দেখেছি বিভিন্ন ভ্যারাইটি টাইপের আমরা কয়েন সমুদ্রগুপ্তের সময় দেখেছি, বিভিন্ন ধরনের কয়েনকে আমরা পাবলিশ করতে দেখেছি, সোনার মুদ্রা, তাই না? তার মানে কি, সেই সময় সাম্রাজ্য প্রসপারাস ছিল, আরও বেশি সমৃদ্ধ ছিল। এটা তো পরবর্তীকালে আসছে না, ডিক্লাইন ফেজে আসছে। এবং এই সময় দে অলসো শো দিস কি না ডিপ্রিকেশন, আচ্ছা ডিপ্রিকেশন ইন দ্য পিউরিটি অফ গোল্ড, অর্থাৎ সোনার যে শুদ্ধতা, সেখানেও আমরা কিন্তু ঘাটতি দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ সেই পিওর যে স্বর্ণ মুদ্রা, সেই আমরা দেখতে পাচ্ছি না, তার মধ্যে বিভিন্ন বিশুদ্ধতা পাইল করা হচ্ছে, বিভিন্ন খাদ মেশানো হচ্ছে। তার মানে কি, ইকোনমি দুর্বল হচ্ছে। এ খুব সোজা ব্যাপার। বেশ, স্কন্দগুপ্ত ডাইড ইন 467 সি, 467 খ্রিস্টাব্দে স্কন্দগুপ্ত মারা যাচ্ছে, অ্যান্ড ওয়াজ সাকসিডেড বাই হিজ হাফ ব্রাদার পুরুগুপ্ত। এর পরবর্তীকালে সিংহাসনে বসছে। প্রথমেই আমি এদের ফ্যামিলি ট্রিটা তোমাদের দেখিয়েছিলাম। পুরুগুপ্ত পরবর্তীকালে সিংহাসনে বসবে, এই যে ফ্যামিলি ট্রিটাকে আবার একবার রিপিট করে দিচ্ছি। পুরুগুপ্তের পর সিংহাসনে বসেছে তোমার বুধগুপ্ত, বুধগুপ্তের পর কুমারগুপ্ত দ্বিতীয়, কুমারগুপ্ত তৃতীয়র পর নরসিংহগুপ্ত, তারপর কুমারগুপ্ত তৃতীয়, এবং শেষ হচ্ছে বিষ্ণুগুপ্ত। এই এতগুলো ইম্পর্টেন্ট তোমাদের মোটেই নয়, লাস্ট রুলার ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। ক্লিয়ার এত অবধি? চলো দেখে নেওয়া যাক। অল দ্য সাকসেসর কুড নট সেভ দ্য গুপ্ত এম্পায়ার ফ্রম দ্য হুনস। স্কন্দগুপ্তই শেষ গুপ্ত রাজা ছিল যে হুন আক্রমণকে সাকসেসফুলি কি করেছিল, প্রতিহত করেছিল, আটকেছিল। কিন্তু এর পরবর্তীকালে স্কন্দগুপ্তের পর এই পুরুগুপ্ত থেকে শুরু করে বিষ্ণুগুপ্ত অবধি যে রাজারা রাজত্ব করেছে, তারা কিন্তু হুন আক্রমণকে সঠিকভাবে প্রতিহত করতে পারেনি, অক্ষম ছিল।
ফলত আমরা কি দেখতে পাচ্ছি না গুপ্ত এম্পায়ার আর বেঁচে টিকে থাকবে না। ক্লিয়ার, এই ডিক্লাইন আমরা ক্লিয়ারলি নোটিস করতে পারছি। আলটিমেটলি দ্য গুপ্তা পাওয়ার ওয়াজ টোটালি ডিসঅ্যাপিয়ার ডিউ টু দ্য হুন ইনভেশন। এই হুন আক্রমণের কারণে গুপ্ত সাম্রাজ্য পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অ্যান্ড লেটার উইথ দ্য রাইজ অফ যশোধর্মন ইন মালওয়া, এবং মালওয়া রিজিয়নে যশোধর্মন বলে একজন শক্তিশালী রাজার উদ্ভব, এর সাথে সাথে হুনদের আক্রমণ এই গুপ্ত সাম্রাজ্যের পতনের মূলত কারণ হয়ে দাঁড়াচ্ছে। টোটাল ডেস্ট্রয় অফ গুপ্তা এম্পায়ারের মেন রিজন হয়ে দাঁড়াচ্ছে। ক্লিয়ার দ্রুতি? চলো, আফটার দ্য ডাউনফল অফ দ্য গুপ্তা এম্পায়ার ইন দ্য মিডল অফ দ্য 6th সেঞ্চুরি, অর্থাৎ 6th সেঞ্চুরির মধ্যকালীন অবস্থায় গুপ্তা এম্পায়ারের ডাউনফল আমরা যেটা দেখেছি নর্থ ইন্ডিয়াতে, রিভার্টেড টু স্মল রিপাবলিক অ্যান্ড স্মল মোনার্কিয়াল স্টেট। এর ফলস্বরূপ কি হচ্ছে না ছোট ছোট রিপাবলিক এবং ছোট ছোট মোনার্কিয়াল স্টেটের উদ্ভব হয়ে যাচ্ছে। ওই যে ফিউডেটারি রাজারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দিচ্ছে যখনই সেন্ট্রাল পাওয়ার দুর্বল হয়ে যাচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা বেঙ্গলে কি দেখতে পাচ্ছি, গণদের দেখতে পাচ্ছি, গৌড় যাকে আমরা বলি, গৌড়ের রাজা। একই রকম আমরা কনৌজ রিজিয়নে আমরা মৌখরীদের পাওয়ারফুল হতে দেখতে পাচ্ছি, এবং বল্লভী রিজিয়নে মৈত্রাকদের পাওয়ারফুল হতে দেখতে পাচ্ছি, এবং থানেশ্বরে আমরা পুষ্যভূতিদের পাওয়ারফুল হতে দেখতে পাচ্ছি। এই পুষ্যভূতি ডাইনেস্টি পরবর্তীকালে কোন বিখ্যাত রাজার আবির্ভাব হবে? হর্ষবর্ধনের আবির্ভাব হবে। ক্লিয়ার? তো এইরকম ছোট ছোট, অর্থাৎ বাংলায় গৌড়দের রাজত্ব, এবং কনৌজে মৌখরীদের রাজত্ব, পল্লবীতে মৈত্রাকদের রাজত্ব, এবং থানেশ্বরে পুষ্যভূতি রাজাদের আবির্ভাব আমরা এই গুপ্ত সাম্রাজ্যের পতনের সাথে সাথে এদের উদ্ভব আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আলটিমেট হর্ষ ইউনাইটেড দ্য স্মল রিপাবলিক ফ্রম পাঞ্জাব টু সেন্ট্রাল এশিয়া। ওই যে পাওয়ারফুল কে বললাম, হর্ষবর্ধন। কোন ডাইনেস্টি স্যার? পুষ্যভূতি ডাইনেস্টি। পুষ্যভূতি ডাইনেস্টি থেকে হর্ষবর্ধন ফের কি করবে, এই যে ছোট ছোট কিংডমগুলো তৈরি হয়েছিল এদিকে ফের ইউনাইট করার কাজ কি করবে? হর্ষবর্ধন করবে। ক্লিয়ার? আচ্ছা, সাউথ ইন্ডিয়াতে আমরা কি দেখতে পাবো? পল্লব অ্যান্ড চালুক্য ডাইনেস্টি ফট ফর সুপারমেসি। ঠিক একই রকম দক্ষিণ ভারতে চালুক্য ডাইনেস্টি, পল্লব ডাইনেস্টি, এরা নিজেদের কে বড় এই সুপ্রিমেসির জন্য কি করবে? নিজেদের লড়াই, নিজেদের কনফ্লিক্ট আমরা দেখতে পাবো সাউথ ইন্ডিয়াতে। ক্লিয়ার? এই যে দেখো, এই ম্যাপটাই ক্লিয়ার হয়ে যাবে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর পাশাপাশি কোন কোন রাজবংশের আমরা উদ্ভব দেখতে পাচ্ছি। এই যে ল্যাটার গুপ্ত, পাটলিপুত্র অব্দি অনলি সীমাবদ্ধ আছে, তাই না? এর সাথে সাথে কনৌজ রিজন, এই যে কনৌজ, এর সাথে এই কনৌজের আশেপাশে মৌখরীরা কি করেছে? প্রভাব বিস্তার করেছে। থানেশ্বরের কাছাকাছি পুষ্যভূতিরা প্রভাব বিস্তার করেছে। গুজরাট অর্থাৎ বল্লভী রিজিয়ন, এই যে বল্লভী, এখানে মৌখরী। একই রকম দক্ষিণ ভারতে চলে এসো, দক্ষিণ ভারতে চালুক্য, পল্লব, এই সমস্ত ছোট ছোট রাজবংশ কি করেছে? এদের উদ্ভব দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা, তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা গুপ্ত সাম্রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, সেই সময়ে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেক আমরা দেখবো, এর সাথে সাথে লিটারেচার কি সমস্ত ডেভেলপমেন্ট হয়েছিল, টোটাল জিনিস অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের বাকি যে রিমেনিং পার্টটা পড়ে রইলো সেটা আমরা পরবর্তী ক্লাসে স্টাডি করবো। আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়ে।